ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে এখানে উপস্থিত হয়েছি। তো দেখো, আজকে আমরা যে ক্লাসটি নেব তার বিষয়টি বা কোন ক্লাস নেব তা আগে তোমাদের জানিয়ে দিচ্ছি। তো দেখো, আজকে আমরা যে এই যে পাতাবার বইটি দেখছো, ক্লাস পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5 এর বাংলা বইয়ের বুনো হাঁস গল্পটি আমরা আজকের এই ক্লাসে পড়বো এবং তার অর্থ তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই ক্লাসটি খুবই ইন্টারেস্টিং বা খুব মজাদার হতে চলেছে, তাই ক্লাসটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা নতুন আছো, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ঘন্টাটি বাজিয়ে নোটিফিকেশনটিকে অল করে রাখবে, ঠিক আছে? তাতে কি হবে না, আমি যখনই ক্লাস নিয়ে আসবো তো সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমাদের কোনো ক্লাস মিস হবে না, ঠিক আছে? তো চলো আজ ক্লাসটি শুরু করছি। তো চলো শুরু করছি লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পটি, ঠিক আছে? তো গল্পটি শুরু করার আগে লেখক বা লেখিকা সম্পর্কে আমাদের দু চার কথা অবশ্যই জানা দরকার আছে। তো লীলা মজুমদার সম্পর্কে আমরা জেনে নেব। তো দেখো, 10 পাতাতে একেবারে নিচে লীলা মজুমদার সম্বন্ধে বলা রয়েছে, ঠিক আছে? লীলা মজুমদার, যার সময়সীমা হচ্ছে 1908 থেকে 2007 সাল পর্যন্ত। তার জন্ম হয়েছিল কলকাতায় জেঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে। বাবা নাম দেখো দেওয়া রয়েছে প্রমোদরঞ্জন রায়, বনের খবর বইয়ের লেখক। তার একটি বই হচ্ছে বনের খবর, সেই বইটার তিনি লেখক, ঠিক আছে? শৈশব কেটেছে শিলং পাহাড়ে, 1920 সাল থেকে কলকাতায়। সাহিত্য জীবন, সারা জীবন সাহিত্য চর্চায় তার সঙ্গী ছিল। প্রথম ছোটদের বই বদ্রীনাথের বড়ি। অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য এ গ্রন্থ হচ্ছে দেখো প্রদীপিসির বর্মী বাক্স, হলদে পাখির পালক, টংলিং মাকু। ছোটদের জন্য সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল। বহু পুরস্কার সম্মানিত, যার মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার, ঠিক আছে? তার লেখা গল্প স্বল্প বই থেকে এই বুনো হাঁস গল্পটি নেওয়া হয়েছে। এটা পরীক্ষায় পড়ে যে বুনো হাঁস গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, উত্তর হবে গল্প স্বল্প বই থেকে। লীলা মজুমদারের গল্প স্বল্প বই থেকে বুনো হাঁস গল্পটি নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে লেখিকা সম্পর্কে দু চার কথা। এরপর আমরা গল্পটি পড়তে আরম্ভ করি, ঠিক আছে? এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। এতে কেউ এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দ নেই, কারো শুধু ডানার শো শো শোনা যাচ্ছে, আবার কেউ বা বলছে গাঁক গাঁক গাঁক, ঠিক আছে? ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের দেশে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সই না, আবার বেশি শীতও সই না। তো দেখতে পাচ্ছ প্রথম স্তবকে বা প্রথম স্ট্যান্ডার্ডে প্রথম যে প্যারাটি রয়েছে, দেখতে পাচ্ছ প্রথম প্যারাতে আমরা দেখতে পাচ্ছি কিছুগুলো বুনো হাঁসের দল উত্তর দিকে উড়ে চলেছে। এত উঁচুতে তারা উড়ছে যে তার কোনো শব্দ শোনা যাচ্ছে না, শুধুমাত্র ডানার শো শো শব্দ শোনা যাচ্ছে। আবার কেউ বলছে গাঁক গাঁক গাঁক, কারো কারো গাঁক গাঁক শব্দ আমরা শুনতে পাচ্ছি। ওরা এসেছিল গরমের দেশে, আবার সেই গরমের দেশে তারা শীত কাটিয়ে, অর্থাৎ যখন ওদের যেখানে ওরা বসবাস করে সেখানে যখন শীত হয় আর সেখান থেকে তারা কি হয়, সেখান থেকে গরমের দেশে তারা চলে আসে। এখন কি হয়েছে না, ওরা সেই গরম দেশ থেকে শীত কাটিয়ে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে, ঠিক আছে? কারণ ওদের কি, ওদের বেশি গরমও সয় না, আবার শীতও সয় না, ঠিক আছে? খুব খুব দারুণ একটি টপিক, খুব দারুণ একটি ঘটনা, ঠিক আছে? এরপর দেখো, কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে
সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। সেখানে মানুষের বাস নেই, নিরাপদে নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম, আর আমাদের গরমের সময় শীত। ঠিক আছে, একদিকে পৃথিবীর যে পুরো গোলাকার যে পৃথিবী, তার যেদিকে গরম থাকে তার বিপরীত দিকে শীত থাকে। তো দেখতে পাচ্ছি আমরা এই লাইনের মানেটা বোঝাচ্ছি, হিমালয়ের উত্তর দিক থেকে পাহাড় পেরিয়ে তারা আসছে, তারা ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর যে ছোট ছোট দ্বীপ আছে সেখানে গিয়ে তারা নামছে। আর মানুষের যেখানে বসবাস নেই, অর্থাৎ নিরাপদ জায়গা যেখানে দ্বীপগুলোতে, সেখানে তারা নিরাপদে শীতকালটা কেটে যাচ্ছে। কারণ কি, আমরা জানি পৃথিবীর অর্ধেকটা অংশে যখন শীত থাকে তার বিপরীত দিকে গরম থাকে। ঠিক আছে, এরপর দেখো, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। এইখানে আমরা লাদাখ বলে যে জায়গাটা পাচ্ছি দেখতে, সেখানে একটা বরফে ঢাকা নির্জন জায়গা, ফাঁকা জায়গা, সেখানে জওয়ানদের, অর্থাৎ জওয়ান হচ্ছে আমাদের দেশের জন্য যারা আর্মি পুলিশ, সেই আর্মি পুলিশদের একটা ঘাঁটি ছিল, অর্থাৎ তাদের ওখানে বসবাস করতো তারা, মানে অস্থায়ী কাল ধরে। ঠিক আছে, ঘাঁটি মানে হচ্ছে যেখানে কোনো স্থায়ী নয়, অস্থায়ী বা তাঁবু টেনে যেখানে তারা বসবাস করে, তাদের একটা ঘাঁটি ছিল। ঠিক আছে, তখন শীতের শুরু, সেই সময় শীতকাল শুরু হয়েছিল। মাথার উপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। তাদের সেই মাথার উপর দিয়ে, অর্থাৎ যারা আর্মি পুলিশ, অর্থাৎ যেখানে জওয়ান বলা হয়েছে, সেই জওয়ানদের মাথার উপর দিয়ে দলে দলে বুনো হাঁস কি করত, দক্ষিণ দিকে উড়ে যেত। বাড়ির জন্য ওদের মন কেমন করত। চিঠিপত্র বিশেষ পৌঁছত না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। গল্পটা যখন লেখা হচ্ছে তখন রেডিওর খুব প্রচলন ছিল, চিঠিপত্র সেখানে পৌঁছাতো না। সেই জওয়ানদের বাড়ির জন্য মন খারাপ করত, কিন্তু কিছু করার নেই, তারা শুধুমাত্র রেডিওতে খবর শুনতো। ঠিক আছে, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো। উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তাদের দল থেকে নেমে নিচে এসে পড়লো। একটা ঝোপের উপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। সামনে একটা সামনে একটা ঝোপ ছিল, সেই ঝোপের কাছে নেমে সে কাঁপতে লাগলো। ঠিক আছে, তারপর ওরা অবাক হয়ে দেখলো আরেকটা বুনো হাঁসও নেমে এসে ওটা চারদিকে উড়ে বেড়াচ্ছে। বরফ পড়তে শুরু করতেই জওয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো। তাহলে একদিন একটা ঘটনা হচ্ছে কি, আকাশে একদিন বুনো হাঁসের দল উড়ে যাচ্ছিল, হঠাৎ করে একটি হাঁস উপর থেকে পড়ে সেই জওয়ানদের তাঁবুর কাছে এসে পড়লো, যেখানে একটি ঝোপ ছিল। তার কিছুক্ষণ পরে আবার দেখতে পাচ্ছি আবার একটি বুনো হাঁস উড়ে এসে তার সামনে এসে দাঁড়ালো। বরফ পড়া শুরু হতেই জওয়ানরা সেই হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। যখন সেই তাকে আনতে যাচ্ছিল, প্রথমে সে তেড়ে এসেছিল পরের যে হাঁসটি, কিন্তু তারপর সে নিজেই তাঁবুতে এসে ঢুকলো। ঠিক আছে, তাহলে দুটো বুনো হাঁস জওয়ানদের তাঁবুতে এসে থাকতে শুরু করলো। ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা বুঝতে পারছি হাঁসটা কেন উপর থেকে নিচে এসে পড়েছিল। তার ডানাতে জখম হয়েছে, অর্থাৎ ডানায় আঘাত পেয়েছে, তাই বেচারি উড়তে পারছিল না। উড়তে না পারার কারণে সে নিচে এসে পড়েছিল। জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, বুঝতে পারছো, জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, সেখানে বুনো হাঁসরা রইল। অর্থাৎ তাদেরকে সেই মুরগি রাখার জায়গাতে রাখা হলো। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। ঠিক আছে, পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বুনো হাঁস দুটি জওয়ানদের তাঁবুতে কি কি খেত।
উত্তর হবে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি। ঠিক আছে, এরপর দেখো ওদের দেখাশোনা করা জওয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো। যেহেতু জওয়ানরা শুধুমাত্র দেশের কাজ করত, তাদের আর কোনো আনন্দের কোনো সেরকম কিছু একটা ছিল না, উপায় ছিল না। তো এই বুনো হাঁসদের সঙ্গে থেকে থেকে তাদের একটা অভ্যাস হয়ে গেল এবং তাদের কাছে একটা আনন্দের জায়গা হয়ে দাঁড়ালো। ঠিক আছে, পরের হাঁসটা ইচ্ছা করলেই উড়ে যেতে পারতো। পরে যে হাঁসটি এসেছিল সে কিন্তু চাইলে উড়ে যেতে পারতো, কিন্তু সঙ্গে কি ছেড়ে গেল না। সারা শীতকাল দুজনে এখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল, তখন সে একটু একটু করে উড়তে চেষ্টা করত। কিছুদিন পর যখন সেই জখম পাওয়া হাঁসটির ডানা সেরে গেল, সে উড়তে চেষ্টা করত, তাবু ছাদ অব্দি উঠে আবার ধূপ করে পড়ে যেত। সে উড়ার চেষ্টা করত, জওয়ানদের তাবু ছাদ পর্যন্ত উঠতো, আবার ধূপ করে সে পড়ে যেত। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। দেখো, শীতের পর যখন গরমকাল চলে এলো, পাহাড়ের উপর যে বরফ জমা থাকে সেগুলি গলতে শুরু করলো। আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। নেড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো। যে গাছগুলি বরফে ঢাকা ছিল, বরফ গলতেই সে গাছগুলিতে পাতা আর ফুলের কুড়ি ধরলো। ঠিক আছে, তারপর পাখিরা আসতে আরম্ভ করলো। গাছে যখন পাতা এবং কুড়ি ধরলো, অবশ্যই সেখানে পাখি আসবেই। এবার দক্ষিণ থেকে উত্তরে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। সেই পাখিগুলো দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে এবং দেশে গিয়ে কি করবে, তারা নিজেদের বাসা বাঁধবে এবং বাচ্চা তুলবে, বাচ্চা ফোটাবে। ঠিক আছে, এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়তো আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত। এই যে দুটো বুনো হাঁস জওয়ানদের সঙ্গে থেকে গেল, তারা জওয়ানদের সঙ্গেই থাকতো। যখনই অন্য কোনো বুনো হাঁসের দল মাথার উপর দিয়ে উড়ে যেত, তাদেরকে দেখে তাদের মন খারাপ হয়ে যেত। তারপর একদিন জওয়ানরা সকালের কাজ ছেড়ে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। একদিন জওয়ানরা যে দেশের কাজ করে তারা সেখান একদিন সে জওয়ানরা তাঁবুর যখন বাইরে ছিল, তখন হাঁস দুটি সে তাঁবু থেকে উড়ে চলে গিয়েছিল। জওয়ানরা এসে দেখে তাদের তাঁবুতে সেই হাঁস দুটি আর নেই, তারা উড়ে চলে গেছে। জওয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি, এই শীত কাটার পর এই দুটো বুনো হাঁস সারা শীতকাল জওয়ানদের সঙ্গে থেকে আবার গরম যখন পড়লো, সেখান থেকে আবার নিজের দেশে যখন ফিরে গেল, আর এদিকে কি হয়েছে না, জওয়ানদেরও কিন্তু সেখানে ডিউটি কিন্তু শেষ হয়ে গেল, তাদের বাড়ি ফেরার কিন্তু সময় হয়ে গেল। তো এই হচ্ছে আজকের গল্প। খুবই সহজ সরল ভাষায় লেখা একটি খুব দারুণ গল্প, লীলা মজুমদারের লেখা গল্পটি খুবই ভালো গল্প। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে লিখবে, কমেন্টের নিচে লিখবে। আর অন্য কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে। আর যারা নতুন আছো, আবার বলছি, প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ঘন্টাটি বাজিয়ে নোটিফিকেশনটিকে অল করে নেবে, যাতে কি হবে, যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো সবার প্রথমে তোমাদের মোবাইলে একটা নোটিশ পৌঁছে যাবে, তখনই তোমরা বুঝতে পারবে যে কোনো নতুন ক্লাস এসে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে বুনো হাঁস গল্পটি। এর পরের ক্লাসে বা অন্য কোনো ক্লাসে আমরা এর যে অনুশীলনী রয়েছে, অর্থাৎ 1 নম্বর থেকে একেবারে যে যতদূর পর্যন্ত রয়েছে অর্থাৎ 13 নম্বর পর্যন্ত, সেই অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আমরা বিস্তারিতভাবে করব এবং অবশ্যই তোমরা তখন সেই ক্লাসটি দেখতে পাবে। ঠিক আছে, তো দেখা করছি পরের ক্লাসে।